নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর একটা কাহিনী বলছি। যে কাহিনীটি খুবই সুন্দর। কৃষ্ণ আর শিবের, তারা দুজনের বেশ সুন্দর করে তাদের দুজনের এত সুন্দর একটা কাহিনী, আমি সেটাই আজকে বলার চেষ্টা করছি। একবার মা পার্বতী ভগবান শিবকে বলে যে, তুমি সারা দিন বসে থাকো, কিছু তো করতে পারো। তখন শিব বলে যে, কি করব? বলে যে, তুমি যখন নাকি আমার যে সখীরা আছে তারা তাদের স্বামীরা কিছু না কিছু করে, কিন্তু আমাকে যখন জিজ্ঞাসা করে তখন আমি কি বলবো? যে বসে থাকি সারাদিন? এটা কি বলা যায়? তাই কিছু তো করতে পারো। তখন শিব বলে যে, কি করব? বলে, কেন, ক্ষেতি কাজ করো, জমিতে চাষ করে ফসল উৎপাদন করো। তখন শিব বলে যে, ক্ষেতি কাজ করব? বলে যে, ক্ষেতি কাজ করতে গেলে যা যা দরকার, যা যা প্রয়োজন, আমার কাছে তো কিছুই নেই, শুধু একটা নন্দী আছে। আর একটা নন্দীকে দিয়ে কিভাবে ক্ষেতি কাজ করা যায়? না আছে জমি, না আছে আরও লাঙল দেওয়ার জন্য যে গরু, কিছুই তো নেই। তখন বলে যে, তুমি তো সারাদিন বসে বসে আমাকেও কৃষ্ণের কথা শোনাও, আর নিজেও কৃষ্ণ কৃষ্ণ নাম করতে থাকো। তাহলে সে তো তোমার পরম বন্ধু, তার কাছে চাইলে কি সে দেবে না? বলে, না, তার কাছে চাইলে তো সে সঙ্গে সঙ্গেই দেবে, সেটা না, কিন্তু ক্ষেতি কাজ করব বলে তখন ভাবে যে পার্বতী বারবার বলছে ক্ষেতি কাজ করতে, তাহলে করি। তখন পার্বতী বলে যে, দেখো, ক্ষেতি কাজ করতে যাবে কিন্তু কৃষ্ণের থেকে এই জিনিসগুলো নিবে, তার বদলে তো ওকে ফসলের কিছু দিতে হবে। তাই তুমি কৃষ্ণ কিন্তু খুব চালাক, খুব চতুর। তাই তোমাকে আমি বলছি, তুমি কৃষ্ণের থেকে এই সমস্ত জমি এবং গরু নিয়ে তুমি ক্ষেতি কাজ করতে শুরু করবে, কিন্তু তাকে বলবে যে ফসলের নিচটা তোমার, উপরটা আমার, বুঝলে? তখন শিব বলে যে, ঠিক আছে, তাই বলবো। এই বলে শিব নন্দীকে নিয়ে সে কী করে, ওই কৃষ্ণের কাছে আসে। আর কৃষ্ণের কাছে এসে কৃষ্ণ শিবকে দেখেই বলে, বাহ বাহ বাহ, কী মনে করে, কী মনে করে? তখন শিব বলে যে, না দেখো, আমি এসেছি, অনেক দিন ধরে বসে আছি তো, তাই আমার ইচ্ছা হচ্ছে যে আমি একটু ক্ষেতি কাজ করি, একটু জমিতে ফসল ফলাই, তাই আমার খুব মনের ইচ্ছা আছে। যে বাহ বাহ, খুব ভালো, তো করো না। বলে, কিন্তু ক্ষেতি কাজ করার জন্য, ফসল ফলানোর জন্য যা যা দরকার আমার তো কিছুই নেই, তাই তোমার কাছ থেকে আমি একটা গরু নেব, আর তুমি যদি একটু জমি দাও। তখন কৃষ্ণ বলে যে, তুমি একটা গরু কেন, তুমি 10টা গরু নিয়ে যাও, আমাদের কি গরুর কম আছে? আর সব তোমারই, এই মনে করে তুমি নিয়ে যাও যত লাগে। আর জমি তোমার, যেই জমিতে ইচ্ছা তুমি লাঙল ঢুকিয়ে দাও, সেটাই তোমার জমি, তুমি করো ক্ষেতি কাজ। বলছে, কিন্তু তাহলে আর একটা শর্ত আছে। বলছে, কি? বলছে, দেখো, না, আমি জমিতে যা ফসল তৈরি উৎপাদন করব, যতদিন করব ততদিন তুমি ওখানে যাবে না। বলছে, না না, আমি যাবই না। আর সঙ্গে যা উৎপাদন করব আমি নিচটা তোমাকে দেবো, উপরটা আমি নেব। তখন কৃষ্ণ বলে যে, আরে তোমার যা ইচ্ছা তুমি সেটাই করো না, বলে তখন শিব কী করে, ওই কৃষ্ণের ওখান থেকে গরু আর ওই জমি দেয়, সেই জমিতে চাষ করা শুরু করে। দিন রাত খেটে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শিব সারাদিন ওই লাঙল দিচ্ছে, তারপরে ওই ফসল, সে বীজ বুনছে। এদিকে শিব কী করে, প্রথমেই আলু জমিতে আলুর বীজ বোনে, এবং ওই আলু কী করে, আলুর বীজ বোনে, এবং প্রচুর সেই আলু গাছ হয়, ক্ষেত ভরে সেই আলু গাছ হয়ে যায় এবং খুব সুন্দর হয়। তখন যখন আলু তোলার টাইম হয়, তখন শিব আলু গাছের উপরটা কেটে কেটে সে জমা করে নিজে নেওয়ার জন্য,
আর নিচটা কৃষ্ণকে বলে যায় যে কানাই, এই নিচটা তোমার থাকলো, তুমি নিচটা উঠিয়ে নিও। বলছে আচ্ছা ঠিক আছে। বলে সেই নন্দীর পিঠে অনেক আলু গাছের খালি গাছগুলো আলুর বোঝাই করে নন্দীর পিঠে করে নিয়ে যায়। এবং পার্বতী দেখে এত বড় নন্দীর পিঠে বোঝা, তার মানে অনেক কিছু সে উৎপাদন করছে, চাষ করছে। তখন পার্বতীকে বলে যে আসো আসো দেখে যাও। তখন পার্বতী জিজ্ঞাসা করে যে তুমি জমিতে কি বুনেছিলে? বলে কেন আমি আলু। বলে আলু, তাহলে আলু কই? বলে আলু তুমি তো বলছো যে নিচটা কানাইকে দিবে আর উপরটা আমাকে আমাকে নিয়ে আসতে বলছো, তাই তো আমি উপরটা আমি নিয়ে আসছি। তোমাকে তো আমি আগেই বলছি যে কানাই খুব চতুর, খুব চালাক। বলে আরে ও চালাক, ও বোকা, ও তো কোনো কিছুই বলেনি, আমি তো তোমার কথা শুনছি। তুমি বলছো গাছের নিচটা ওকে দিবে, গাছটা উপরটা তুমি নেবে, আমি উপর নিয়ে চলে আসছি, নিচটা ওকে দিয়ে দিয়েছি। তাহলে এখানে তো ওর চালাক, ও বোকা, ওর ওর কথা তো আমি শুনিনি। ও চালাক আছে, চালাক আছে, ওর কথা তো আমি শুনিনি, আমি তো তোমার কথা শুনছি। তখন পার্বতী আর কি বলবে। পার্বতী তখন বলে যে তুমি এক কাজ করো, তুমি আবার যাও, আবার গিয়ে আর একবার চাষ করো। এবার তুমি বলবে যে নিচটা আমার, উপরটা ওর। তখন শিব বলে যে ঠিক আছে। তো আবার শিব কৃষ্ণের কাছে আসে। কৃষ্ণ আবার শিবকে দেখে বলে বাবা কী হলো? বলে যে দেখো আমার খুব ভালো লাগছে চাষ করে, তাই আমি মনে মনে ভাবছি যে আমি আর একবার চাষ করব। কৃষ্ণ বলছে বাবা খুব ভালো তো, করো তুমি আর একবার চাষ। বলে তোমার ওই জিনিসপত্রগুলো আমি কিন্তু নিব, ওই গরু, জমি। বলছে নাও না, তোমার যেটা ইচ্ছা, আর যত লাগে তুমি গরু নিয়ে যাও। তখন শিব বলে যে এইবার কি বোনা যায় বলো তো? তখন ওই কৃষ্ণ বলে কি যে তুমি এবার বাজরা বোনো। তখন ভোলানাথ বলে যে ঠিক আছে, এবার আমি বাজরাই বুনবো। তখন ওই জমিতে আবার লাঙল দেয়, আবার সব ওই বাজরা গাছ লাগায়। এবং সেই বাজরা সেই সুন্দরভাবে জমিতে ভরে হয়। এবং ওই বাজরা যখন কাটার সময় হয়, এবার কথা ছিল যে কৃষ্ণকে দিবে উপরটা, আর শিব নিবে নিচটা। আর এদিকে বাজরা তো উপরেই হয় আর নিচে তো গোড়া। তাই এবার কি করেছে, যখন নাকি বাজরা তোলার টাইম হয়েছে, তখন শিব কী করে সমস্ত বাজরার উপরটা কেটে কেটে ওই কানাইয়ের জন্য রেখে দেয়, আর নিজে সব গোড়াগুলোকে জড়ো করে, জড়ো করে একটা বড় বোঝা তৈরি করে নন্দীর পিঠে তুলে। এবং শিব আসার সময় কানাইকে বলে যে কানাই উপরটা কিন্তু তোমার জন্য রাখা আছে, তুমি নিয়ে নিও। বলে আচ্ছা ঠিক আছে। বলে তখন শিব মহা আনন্দে সে আবার সেই পার্বতীর কাছে আসে এবং পার্বতীকে ডাকে। পার্বতী বলে বাবা এবার এত বড় বোঝা কি আছে, এবার তুমি কি চাষ করেছো, কি উৎপাদন করলা? বলে যে এবার আমি বাজরা করছি। বলে বাজরা? বাজরা কই? বলে বাজরা তুমি তো বলছো এবার নিচটা আমাকে নিতে, তাই আমি নিচটা নিয়ে আসছি, আর উপরটা আমি কানাইকে দিছি। বলছে আমি তোমাকে বারবার বলতেছি যে কানাই খুব চালাক। আরে কানাই চালাক তো আমার কি, তোমার কথাই তো আমি শুনছি, তুমিই তো বলছো এবার নিচটা আনতে, তাই তো আমি নিচটা আনলাম, উপরটা ওকে দিয়ে দিলাম। তাহলে এইবারও তোমার হলো হচ্ছে না কেন? কানাই চালাক জন্য তো আমি কানাইয়ের কথা তো শুনিনি, আর কানাই তো কিছুই বলেনি, কানাই তো কোনো কথাই বলেনি। হুম, কানাই তো শুধু আমি যা বলছি তাতেই ও হ্যাঁ বলছে, ও তো কোনো চালাকি বা ও চতুর ও কিছু বলে নেই। তো তোমার কথা মতোই তো আমি চলছি। তখন পার্বতী মনে মনে ভাবে যে হায় রে, ও মানে সত্যিই আমি একদম যোগ্য বর পেয়েছি, মনে মনে ভাবে। বলে ভোলানাথকে বলে যে তোমার আরেকবার যেতে হবে, আরেকবার তুমি চাষ করো। এইবার তোমাকে আমি একটা শর্ত দিয়ে দিচ্ছি, তুমি এবার কানাইকে বলবে যে নিচও আমার উপরও আমার, আর মাঝখানটা কানাইকে দিবে। তখন শিব বলে যে ঠিক আছে। তখন নন্দীকে নিয়ে আসার পথে নন্দী তখন শিবকে বলে
যে প্রভু আপনি এই চাষ টাসের মধ্যে আর বেকার আপনি করতে যায়েন না। বলছে কেন? বলে যে দেখেন আপনি কিছুই পাচ্ছেন না, আপনাদের যেগুলো ব্যবহার করার জিনিস কিছুই পাচ্ছেন না, যা পাওয়া যাচ্ছে আমি তাও একটু ব্যবহার করতে পারছি, কিন্তু আপনি বেকার এই বেকার পরিশ্রম করা। তখন শিব বলে যে না, মা পার্বতী মা বলেছে না, তা মায়ের কথা শুনতে হয়, তাই একটু করতেই হবে। এইবার আমি করব। এবার হলো আমার নিচও আমার উপরও আমার, মাঝখানটা আমি কানাইকে দেবো। যে ঠিক আছে। আবার সেই কৃষ্ণের কাছে আসে। কৃষ্ণ শিবকে দেখে খুব খুশি, সে মুচকি হাসে। কৃষ্ণ শিবকে দেখে, শিবকে দেখে বলে যে বাহ। শিব বলে কি করব, আমার চাষ করতে এত ভালো লাগতেছে, তাই জন্য আমি মনে মনে ভাবছি আরও একবার করি। তখন কানাই বলে যে ঠিক আছে করো না, আরে ভালো কথা তো, চাষ করছো এটা তো খুবই ভালো, কত জিনিস তুমি উৎপাদন করছো, করো করো করো। তখন বলে যে তাহলে তোমার ওই জিনিসগুলো আমি আবার ব্যবহার করবো। বলে, করো না, তোমার যত লাগে নিয়ে যাও। তখন বলছে কিন্তু আমি যতদিন চাষ করব তুমি কিন্তু ওখানে যাবে না। বলছে না না, আমি কখনোই যাব না, কিন্তু এইবার আমার একটা সত্য তোমার শোনো। বলে কি সত্য আবার? বলে যে এইবার আমি উপরও নিব নিচও নিব, মাঝখানটা তোমার। বলছে তোমার যা প্রাণে চায়, যাও তুমি চাষ করো। তখন ওই শিব আবার সেই নন্দীকে নিয়ে, গরুকে নিয়ে দিন রাত রোদে সেই লাঙল দিয়ে, তারপরে হলো ওই জলে ভিজে কাদা মাটিতে অনেক পরিশ্রম করে কী করে এবার ভুট্টা গাছ লাগায়। সে অনেক ভুট্টা গাছ হয়, একদম সবুজ হয়ে থাকে ক্ষেত, প্রচুর ভুট্টা ফলে। এবং যখন সেই ভুট্টা তোলার টাইম হয়, তখন ওই শিব কী করে, নিচটাও নেয় আর উপরটাও নেয়, কেন ভুট্টা মাঝখানে ধরে। উপরে ভুট্টা ধরার পর কিছুটা কাণ্ড বেরায়, তারপরে পাতা থাকে, আবার নিচে তো শেকড়। তাহলে ওই শিব কী করছে, উপরের কাণ্ডটাও নিচ্ছে আর নিচের শিকড়ও নিচ্ছে, আর মাঝখানে যে ভুট্টা ধরে আছে সেটা কানাইয়ের। কানাইয়ের জন্য রেখে রেখে সে নিজে এইবার উপর আর নিচ ভুট্টা গাছের সমস্ত কিছু জড়ো করছে, এবং অনেক হয়ে হয়ে গেছে, তার স্তূপাকার মানে একটা বড় বোঝা হয়েছে। তখন নন্দীর পিঠে দিয়ে কৃষ্ণকে বলে যে মাঝখানটা তোমার জন্য রাখলাম, আমি নিচ আর উপর নিয়ে চলে গেলাম। কৃষ্ণ বলে ঠিক আছে। বলে শিব মহা আনন্দে নিচ আর উপরের ভুট্টা গাছে নিয়ে নন্দীর পিঠে বোঝা চাপিয়ে শিব যায় পার্বতীর কাছে, এবং পার্বতীর কাছে গিয়ে পার্বতীকে ডাকে, আর পার্বতী দেখে বাবা নন্দীর পিঠে এত বড় বোঝা। তাহলে তো এইবার মনে হয় সত্যিই অনেক কিছু ফসল মানে তুলছে, এবং অনেক ফসল তৈরি করতে পারছে, উৎপাদন করতে পারছে। তখন পার্বতী বলে যে এইবার তুমি কি ফসল বুনেছিলে? বলে কি যে এইবার আমি ভুট্টা ভুট্টা চাষ করছি, আর তোমার কথা মতো আমি ভুট্টা গাছের নিচ আর উপর দুটোই নিয়ে আসছি। তখন মাঝখানটা আমি কানাইকে দিয়ে দিয়েছি। তখন পার্বতী বলে যে আরে ভুট্টা কই? দেখে একটাও ভুট্টা নেই। আরে ভুট্টা তো মাঝখানে ধরে গাছের, আর সেটাই তো কানাই পেয়ে গেছে। তাহলে শিবের কপালে তো খালি ওই গোড়া আর উপরের কাণ্ডটাই সে বোঝাই করে নিয়ে আসছে। পার্বতী তখন বলে সত্যি তুমি আমার জন্য, তুমি সবাইকে দিতে পারো, অথচ আমার জন্য তুমি কোনো কিচ্ছু রাখতে পারো না। পার্বতী যখন এই কথা বলে, আর তোমাকে নমস্কার, তোমার আর চাষ করতে হবে না, তুমি যে মানে আমি যে সত্যি আমি একটা যোগ্য বর পেয়েছি, আজকে আমি বুঝতে পারলাম যে তোমার মতো পতি পাওয়া সত্যিই ভাগ্যের দরকার। শিব তখন মনে মনে ভাবে যে এতবার চাষ করলাম তাও পার্বতী খুশি হলো না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তখন ওই আলু, বাজরা আর ভুট্টা সব কিছু বেলগাড়িতে বোঝাই করে করে, অনেকগুলা বেলগাড়িতে সব বোঝাই করে নিয়ে পার্বতীর কাছে যায়। গিয়ে বলে মা, এই হলো শিব উৎপাদন করেছে। আসলে তুমি ভগবান শিব হলো, তিনি হলো ভোলে ভাণ্ডারী,
তিনি পরিশ্রম করতে পারে, পরিশ্রম তিনি করবে, কিন্তু পরিশ্রমের ফলে যে ফল, যে জিনিস উৎপাদন করবে বা পরিশ্রমের ফলে যা তিনি পায় তিনি সব দান করে দিয়ে আসে। এটাই তার স্বভাব মা। তাই শিবকে দিয়ে তুমি যতবারই চাষ করাও আর খেতিকাজই করাও না কেন, ভগবান শিব নিজের জন্য কোনো দিন কোনো কিছু রাখতে পারে না। তার স্বভাবই এরকম যে পরিশ্রম আমি করব, কিন্তু পরিশ্রমের ফল যা হবে সেটা আমি সবাইকে দান করব। তার স্বভাবই এরকম ভোলাপন। তাই তো তিনি ভোলানাথ। মা, এই যে শিব এতদিন পরিশ্রম করে এই ফসল উৎপাদন করেছে, এইগুলো তোমার কাছে আমি নিয়ে এসেছি। তখন পার্বতী ওই কৃষ্ণের কথা শুনে সে বুঝতে পারে যে সত্যি শিবের মতো মানে সরল এবং ভোলাপন আর কেউ নেই। আর শিব সত্যিই এরকম ভোলাপন তার মন। তিনি পরিশ্রম করে, পরিশ্রমের দ্বারায় অনেক কিছু করে, উৎপাদন করে, কিন্তু তিনি তার সব ভক্তদের মধ্যে সবার মধ্যে তা বিলিয়ে দেয়। তিনি নিজের জন্য কোনো দিন চিন্তা করে না, নিজের জন্য কোনো দিন কোনো কিছু রাখে না। এটাই হলো শিব, আর এটাই হলো শিবের ভোলাপন। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।